সামনের রাস্তার মোড়ে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, এই সোনালি সব জানে। ঘটনাস্থলে এখন পুলিশ এসেছে এবং ওরা তদন্ত শুরু করেছে। ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। বাংলার ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম দ্য হাইওয়ে। রচনায় দেবজ্যোতি ব্যানার্জি, গল্প পাঠে জয়দীপ মণ্ডল, চরিত্রে অভিনয় সৈকত তথা জয়দীপ মণ্ডল, নন্দিনী তথা সুপর্ণা মিশ্র, অনিশা তথা অনিশা সান্ত্রা, সাব ইন্সপেক্টর দেবপ্রতিম চক্রবর্তী, লেডি কনস্টেবল ও সোনালী চরিত্রে তিশা মুখার্জি। শুরু হচ্ছে দ্য হাইওয়ে। সকাল থেকেই অনিশা পিকনিকে যাওয়ার জেদ ধরেছে। নন্দিনী অনিশাকে অনেক করে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু অনিশা কিছুতেই রাজি নয়। পাশের ঘরে সোফায় বসে তখন সৈকত সকালের নিউজ পেপারটা মন দিয়ে পড়ছিল। অনিশা যখন বুঝতে পারলো যে মায়ের কাছে ওর জেদ পূরণ হবে না, তখন সে পাশের ঘরে থাকা ওর বাবা অর্থাৎ সৈকতকে গিয়ে ছুটে জড়িয়ে ধরলো। সৈকত অনিশাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? অনিশা বলল, আজ আমাকে পিকনিকে নিয়ে যেতে হবে। না, আজ একেবারেই সম্ভব নয়। আজ আমার অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, আজ হবে না। আমরা না হয় অন্য একদিন যাব। না, আমাকে আজকে পিকনিকে নিয়ে যেতে হবে। না, আজ নয় অনিশা, তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তখন নন্দিনী পাশের ঘর থেকে বেরিয়ে এসে সৈকতকে বলল, আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও কিছুতেই রাজি নয়। আজ ওকে পিকনিক নিয়ে যেতেই হবে। তোমার মেয়ে তোমার মতোই জেদি। এখন নাও, তোমার মেয়েকে তুমি সামলাও। এই বলে নন্দিনী চলে গেল। সৈকত অনিশাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু অবশেষে মেয়ের জেদের কাছে সৈকতকে হার স্বীকার করতেই হলো। তারপর আর কি, সৈকতকে বাধ্য হয়ে সেই দিনকার অফিসের মিটিংটা বাতিল করে আশেপাশের পিকনিক স্পটে ওদের 3 জনের বুকিং করতে হলো। ব্যাস, তারপর ওরা 3 জন সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে পিকনিকের উদ্দেশ্যে রওনা হলো। সারাটা দিন কখন যে কেটে গিয়ে সূর্য পশ্চিম দিকে অস্ত গিয়েছে তা তারা 3 জন একেবারেই বুঝতে পারেনি। সৈকত যখন ওর হাত ঘড়িটার দিকে তাকালো, তখন ঘড়িতে সন্ধ্যে 6টা বাজে। সৈকত নন্দিনী আর অনিশার উদ্দেশ্যে বলল, এবার আমাদের যেতে হবে তো? নন্দিনী সৈকতের কথায় ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে গাড়ির ডিকিতে রেখে দিল। এরপর ওরা 3 জন গাড়িতে গিয়ে বসলো। সৈকত আর একটুও সময় নষ্ট না করে গাড়িতে স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়ি ছুটিয়ে দিল। খানিকটা দূর যাওয়ার পর সৈকতকে গাড়িটা থামাতেই হলো। সামনের হাইওয়েতে বেশ যানজট। সৈকত দেখলো সামনের হাইওয়েতে একের পর এক গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে। সকলের মতো সেও গাড়িটাকে রাস্তার এক ধারে দাঁড় করিয়ে পথ চলতে এক মহিলাকে দেখে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কি বলতে পারবেন সামনের হাইওয়েতে কিসের এত যানজট? পথ চলতি মহিলা ওদের 3 জনকার দিকে একবার তাকালো এবং তারপর বলল, সামনের রাস্তার মোড়ে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, এই সোনালি সব জানে। ঘটনাস্থলে এখন পুলিশ এসেছে এবং ওরা তদন্ত শুরু করেছে। পুলিশের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত ওদের তদন্ত সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত ওখান থেকে কোনো গাড়িতেই যেতে দেবে না, যার জন্যই এত যানজট। সোনালির সব বলা হয়ে গেছে, তাহলে আমি আসছি এবার। Mis días mejores, eres
কথা শুনে সৈকত আর নন্দিনী একে অপরের মুখের দিকে তাকালো। তারপর সৈকত মহিলাটিকে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সে একটি মুচকি হাসি হেসে সামনের রাস্তার ভিড়ে মিলিয়ে গেল। গাড়িতে বসে থাকতে থাকতে প্রায় 2 ঘন্টা কেটে গেল। যানজট আগের তুলনায় অনেকটাই বেড়েছে। সৈকত ভাবছিল কি করা যায়, তখনই ওর মাথায় একটা বুদ্ধি এলো। সৈকত তাড়াতাড়ি পকেট থেকে ওর ফোনটা বার করে ফোনের ম্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে বাড়ি যাওয়ার জন্য রাস্তা খুঁজতে লাগলো। ম্যাপটাকে ভালো করে দেখতে দেখতে সৈকত একটা হাইওয়ে দেখতে পেল। ম্যাপটাকে জুম করে সৈকত আরো ভালো করে দেখার চেষ্টা করলো, কিন্তু ম্যাপে ওই হাইওয়ে সম্পর্কে কোনো তথ্য খুঁজে পেল না। সৈকতের মনে হলো হয়তো হাইওয়েটা সবে নতুন তৈরি হয়েছে, যার জন্যই হয়তো ম্যাপে ওর সম্পর্কে কোনো তথ্যই আপলোড করা নেই। যাই হোক, সৈকত ম্যাপের দেখানো পথ অনুসরণ করে চলতে লাগলো। সৈকত গাড়ি স্টার্ট দিল, তারপর গাড়িটা ব্যাক করে বেশ খানিকটা পিছনে নিয়ে গিয়ে তারপর ডান দিকে ঘুরিয়ে নিয়ে সোজা চলতে লাগলো। নন্দিনী সৈকতকে জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? এই ম্যাপেতে বাড়ি যাওয়ার জন্য একটা অন্য হাইওয়ে দেখতে পেয়েছি। এখান থেকে মাত্র 8 ঘন্টার পথ। ওরা যখন সেই হাইওয়ের কাছে পৌঁছলো তখন ঘড়িতে রাত 8:30 বাজে। হাইওয়েতে ঢোকার মুখে একটা কাঠের বোর্ডে বড় বড় করে লাল কালি দিয়ে পরিষ্কার বাংলা অক্ষরে লেখা আছে একটি সতর্কবাণী। নন্দিনী আর সৈকত সেই সতর্কবাণীটা পড়ল। তাতে লেখা আছে, রাত্রিবেলায় এই হাইওয়ে মানুষের জন্য একেবারেই নিরাপদ নয়। সতর্কবাণীটা পড়ার পর থেকেই নন্দিনীর কেমন যেন ভয় করতে লাগলো। নন্দিনীর মনে হলো ওর জীবনে কোনো একটা বড় অঘটন ঘটতে চলেছে। নন্দিনী সৈকতকে এই হাইওয়ে দিয়ে যেতে বারণ করলো, কিন্তু সে ওই সতর্কবার্তাকে উপেক্ষা করে গাড়ি ছুটিয়ে নিল। এতক্ষণে ওরা শহরের জমজমাট থেকে অনেক দূরে চলে এসেছে। সৈকত লক্ষ্য করলো আশেপাশের পরিবেশ কেমন যেন শান্ত আর নিস্তব্ধ। হাইওয়ের দুপাশে বড় বড় গাছ, গাছের প্রতিটা পাতায় জোনাকির আলো ঝিকমিক করছে। কেবলমাত্র ওদের গাড়িটা এই শান্ত আর নিস্তব্ধ পরিবেশ ভেদ করে সামনের দিকে ছুটে চলেছে। বেশ কিছু দূর গাড়িটা যাওয়ার পর হঠাৎই 3 জনকে বার 3 ঝাঁপুনি দিয়ে বন্ধ হয়ে গেল। সৈকত গাড়িটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত গাড়িটা স্টার্ট হলো না। তখন সৈকত নিজেই বাইরে বেরিয়ে দেখলো গাড়িটা কিসের জন্য বন্ধ হয়েছে। সৈকত ইঞ্জিন বেটা ভালো করে চেক করতে লাগলো, কিন্তু সেখানে কোন রকম ফল্ট পেল না। ফল্ট না হওয়ায় সৈকত আবার ড্রাইভিং সিটে এসে বসে নন্দিনীকে বলল গাড়িটা একটু ধাক্কা দিতে। নন্দিনী গাড়িটা ধাক্কা দিতে যাবে, ঠিক এমন সময় সে দেখলো পিছনের 2টো চাকা পাংচার হয়ে গেছে। সৈকত তখন গাড়ির মেকানিককে ফোন করার চেষ্টা করলো, কিন্তু ফোন লাগলো না। ফোন লাগবেই বা কি করে? সৈকতের ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। সৈকত নন্দিনীকে জিজ্ঞেস করলো, তোমার ফোনে নেটওয়ার্ক আছে? না, আমার ফোনে নেটওয়ার্ক নেই। সৈকত আশপাশটা ভালো করে দেখলো, দূর দূর পর্যন্ত কাউকেই দেখতে পেল না। যেদিকে চোখ যায় সেদিকে ঘুটঘুটে অন্ধকার। নিরুপায় হয়ে সৈকত গাড়িতে গিয়ে বসলো এবং এই হাইওয়ে দিয়ে অন্য গাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। নন্দিনী একটু রেগে গিয়ে সৈকতকে বলল, আমি তোমাকে এই হাইওয়ে দিয়ে ড্রাইভ করতে বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। অপেক্ষা করতে করতে 1 ঘন্টা কেটে গেল। সৈকত যখন দেখলো এই হাইওয়ে দিয়ে অন্য কোনো গাড়ি আসছে না, তখন সৈকত নিজেই গাড়ি থেকে বেরিয়ে পড়লো। নন্দিনী জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? দেখি আশেপাশে যদি কাউকে দেখতে পাই তাহলে আমাদেরকে সাহায্য করার জন্য অনুরোধ করতে পারি। নন্দিনী সৈকতের হাত ধরে বলল, একা একা যেও না প্লিজ। আমরা 3 জনে আজকে রাত্রিটা ঠিক ম্যানেজ করে নেব। কাল সকালে না হয় তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। এই বলে সামনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সৈকত সেই অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল।
প্রায় ঘন্টা দুয়েক অতিক্রম হয়ে যাওয়ার পরেও যখন সৈকত ফিরে এলো না, তখন নন্দিনীকে একটা চাপা অস্বস্তি ধীরে ধীরে জড়িয়ে ধরতে শুরু করলো। নন্দিনী বারবার মনে হতে লাগলো একটা অজানা ভয় যেন ওকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করছে। নন্দিনী গাড়ির জানলা দিয়ে একবার বাইরের দিকে তাকালো। চারিদিকে ঘুটঘুটে গাঢ় অন্ধকার, আশপাশের রাস্তা পুরো শুনশান, মানুষের কোনো চিহ্ন ও ধাও পর্যন্ত নেই। আর ওদের গাড়িটা এই শুনশান রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। নন্দিনীর বেশ ভয় লাগছিল। নন্দিনী কি করবে ভেবে পাচ্ছিল না, তাই ও সৈকতকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু সৈকতের ফোনটা বারবার বেজে কেটে যাচ্ছিল। তখন সৈকতের জন্য নন্দিনীর বেশ চিন্তা হতে লাগলো। এমন পরিস্থিতিতে কি করা যায় নন্দিনী সেটাই ভাবছিল। ঠিক এমন সময় একটা শব্দে নন্দিনী চমকে উঠল। শব্দটা আসছে গাড়ির ছাদ থেকে, উপর থেকে কোনো ভারী জিনিস পড়ার আওয়াজ। প্রথমে নন্দিনী মনে হলো কোনো এক রাত চলা পাখি গাছের ডালে মারামারি করতে করতে ওদের গাড়িতে এসে পড়ছে, কিন্তু না, নন্দিনীর ধারণা একেবারেই ভুল। ধীরে ধীরে শব্দটা নন্দিনীর কেমন যেন অদ্ভুত রকমের লাগলো। নন্দিনীর মনে হলো যেন কোনো হিংস্র জন্তু তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং ওদের দুজনকার মধ্যে প্রচন্ড লড়াই চলছে। সময় যত এগোতে লাগলো নন্দিনীর যেন শব্দটা ক্রমশই বেড়ে চলল। নন্দিনী তার মেয়েকে মুখে জড়িয়ে ধরে গাড়ির পেছনের সিটে মুটিসুটি মেরে বসে পড়ল। ওর গাড়িটা যেন শিকার আর শিকারীর লড়াই থর থর করে কাঁপতে লাগলো। এইরকম ভয়ানক তাণ্ডব খানিকক্ষণ চলল, তারপর আবার সবকিছু আগের মতো শান্ত হয়ে গেল। আগের মতোই আবার সব শান্ত হয়ে গেলেও নন্দিনী আর অনিশার ভয়ের আড়ষ্টটা তখনও কাটেনি। নন্দিনী আর অনিশা তখনও আগের মতোই গাড়ির পেছনের সিটে জড়সড় হয়ে বসেছিল। নন্দিনীর ভয় একটু কাটতেই ওর মনে হলো ওর বাঁ কাঁধে কিসের যেন একটা তরল বস্তু ফোঁটা ফোঁটা করে পড়ছে। নন্দিনী ওর কাঁধে হাত দিল। নন্দিনী ওর হাতটা যখন চোখের সামনে নিয়ে এলো তখন ওর বুকটা যেন ধড়াস করে উঠল। নন্দিনী দেখলো ওর হাতে রক্ত লেগে আছে, একেবারে টাটকা রক্ত। নন্দিনীর পা, হাত, সারা দেহ থর থর করে কাঁপতে লাগলো। নন্দিনী উপরের দিকে তাকিয়ে দেখলো খানিকক্ষণ আগে ঘটে যাওয়া সেই ভয়ানক তাণ্ডবে ওদের গাড়ির ছাদের বিভিন্ন জায়গায় ফুটো হয়ে গেছে, আর সেই ফুটো দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত নন্দিনীর কাঁধে এসে পড়ছে। এসব দেখার পর নন্দিনী আর এক মুহূর্ত সেই গাড়িতে থাকতে পারলো না। নন্দিনী আর অনিশা গাড়ি থেকে বেরিয়ে সামনের রাস্তা ধরে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে তারা বেশ খানিকটা দূরে চলে এলো। অনিশা আর নন্দিনী দুজনেই হাঁপাতে হাঁপাতে রাস্তার উপর বসে পড়ল। ঠিক সেই সময় খানিকটা দূর থেকে নন্দিনী পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শুনতে পেল। তারা কোন রকমে ছুটে গিয়ে পুলিশের গাড়ির সামনে দুহাত তুলে ইশারা করতে লাগলো। দূর থেকেই পুলিশ ইন্সপেক্টর নন্দিনী আর অনিশাকে দেখতে পেয়ে কনস্টেবলকে বললেন গাড়ি থামাতে। তাদের থেকে বেশ কয়েক হাত দূরে পুলিশের গাড়িটা থামলো। গাড়ির থেকে নেমে পুলিশ ইন্সপেক্টর নন্দিনী আর অনিশার দিকে এগিয়ে আসতে লাগলো। তিনি নন্দিনীকে নিজের পরিচয় দিয়ে বললেন, সাব ইন্সপেক্টর নিহার ঘোষ। হু আর ইউ? এত রাত্রে এই শুনশান হাইওয়েতে কি করছেন? নিহার ঘোষকে দেখতে পেয়ে নন্দিনী যেন একটু ভরসা পেল। তারপর নন্দিনী ওর সঙ্গে একটু আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো পুলিশ ইন্সপেক্টরকে বলতে লাগলো। নন্দিনী লক্ষ্য করলো ওর মুখ থেকে কথাগুলো শোনার পর নিহার ঘোষের মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। নিহার ঘোষ একটু গম্ভীর গলায় বলল, আপনাদের এই হাইওয়ে দিয়ে ড্রাইভ করা একেবারেই উচিত হয়নি, স্পেশালি অ্যাট নাইট।
This highway is not at all safe at night. আপনি কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারলাম না। এই হাইওয়ে কেন সুরক্ষিত নয়? গত কয়েক মাস ধরে এই হাইওয়েতে রহস্যজনকভাবে অনেক মানুষের খুন হয়েছে। Many accidents prevail as well. প্রথমে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট মনে করেছিল এটা একটা সিরিয়াল কিলারের কাজ, যাদের প্রাথমিক মোটিভ ছিল একটাই, এই হাইওয়ে দিয়ে যাতায়াতকারী সমস্ত মানুষদের খুন করা এবং খুন করার পর তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দেয়া। এই সিরিয়াল কিলারকে ধরার জন্য এই হাইওয়ের প্রত্যেকটা লাইট পোস্টে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। But strange, every live recordings got freezed when this serial killings happens. Thus, এই হত্যালীলা চলাকালীন কোনো রেকর্ডিং ছিল না, and there is no evidence. এইরকম ঘটনা দেখে আমরা সকলেই হতবাক হয়ে গেছিলাম। আশেপাশের স্থানীয় লোকেদের বিশ্বাস এই সমস্ত খুনের পেছনে একটি ভয়ানক দানবের হাত। তবে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এইসব আজগুবি কখনো বিশ্বাস করতো না, আর এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। তা যাই হোক, একদিন আমরা 6 জন কনস্টেবলকে সারা রাত এই হাইওয়ের প্যাট্রোলিং এর জন্য নির্দেশ দিলাম। ফার্স্ট এভরিথিং ওয়াজ অলরাইট, বাট সাডেনলি কেমন যেন সব যোগাযোগ বিচ্ছিন্ন হতে লাগলো। আমরা ওদের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। পরের দিন সকালে দ্য এন্টায়ার পুলিশ ফোর্স ওয়ার দেয়ার ইন অর্ডার টু সার্চ দেম। অনেক খোঁজাখুঁজির পর এই হাইওয়ের পাশের জঙ্গলে ওদের প্রত্যেকের ছিন্ন ভিন্ন লাশ পেলাম। পরে থানায় এসে আমরা যখন সিসিটিভি ক্যামেরার রেকর্ডিংস ক্লিপগুলো নিয়ে নাড়চাড়া করছিলাম না, তখন একটা ক্লিপ স্টাক টু মাই আইজ। সকলের মুখে একটাই প্রশ্ন, হাউ ইজ দিস পসিবল? আমি দেখলাম এটাই যে এক বিশাল আকার দানব 6 জন কনস্টেবলকে। আমি বেশ কিছুক্ষণ হতবাগের মতো বসে রইলাম, তারপর সবাইকেই এই ক্লিপটা দেখালাম। সকলেই এই ক্লিপটা দেখে হতবাক। সকলের মুখে একটাই প্রশ্ন, এটা কি করে সম্ভব? আফটার দিস ভেরি ইনসিডেন্ট উই হ্যাভ সিজড দিস হাইওয়ে ফর নর্মাল পিপলস। আর এই হাইওয়েতে প্রবেশ করার মুখেই আমরা একটা সতর্ক বাণীও দিয়ে দিয়েছি। আপনি লক্ষ্য করেননি? হ্যাঁ, লক্ষ্য তো করেছিলাম। তা সত্ত্বেও আপনি? আমি আমার হাজবেন্ডকে বারণ করেছিলাম যেন এই হাইওয়ে দিয়ে ড্রাইভ না করে, কিন্তু ও আমার কোনো কথা না শুনেই ওই সাবধানতা বাণীকে উপেক্ষা করেই এই হাইওয়েতে ড্রাইভ করছিল। আপনার হাজবেন্ড কোথায়? ওয়্যার ইজ হি? ওনাকে তো আমি দেখতে পাচ্ছি না। না, আসলে আমরা যখন এই হাইওয়ে দিয়ে ড্রাইভ করছিলাম না, তখন হঠাৎই আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন হাইওয়ে দিয়ে কোনো অন্য গাড়ি না দেখা যায়, তখন আমার হাজবেন্ড বাধ্য হয়েই আশেপাশের লোকজনের থেকে সাহায্যের জন্য বেরিয়ে পড়ে। ওএমজি, আপনি আপনার হাজবেন্ডকে এত রাত্রে একা একা বাইরে যেতে দিয়েছেন? দিস হাইওয়ে ইজ নট এট অল সেফ এট নাইট। নিহার ঘোষের কথা শুনে নন্দিনী ভয় পেয়ে গেল, বলল, আমি ওকে অনেক বারণ করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। এইবার ইন্সপেক্টরের চোখ গেল অনিশার দিকে। তার দিকে আঙুল দেখিয়ে তিনি জিজ্ঞেস করলেন, ওকে তো ঠিক চিনতে পারলাম না। ও ও ও আমার মেয়ে অনিশা। ও। নিহার ঘোষ আশেপাশে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, আপনাদের গাড়িটা কোথায়? নন্দিনী সামনের ফাঁকা রাস্তার দিকে আঙুল দিয়ে দেখালো। নিহার ঘোষ বলল, ওকে, আপনি আমাদের সঙ্গে তাড়াতাড়ি আমাদের গাড়িতে চলুন। নন্দিনী আর একটু দেরি না করে পুলিশের গাড়িতে উঠে পড়ল। মিনিট 5 মধ্যে পুলিশের গাড়ি ওদের গাড়ির হাত থেকে কয়েক হাত দূরে এসে থামলো। নন্দিনী গাড়ি থেকে বের হতে যাচ্ছিল, কিন্তু নিহার ঘোষ নন্দিনীকে বাইরে বেরোতে বারণ করলেন। তিনি বললেন, আপনি কিন্তু গাড়িতেই থাকুন, আমরা দেখে আসছি। ইফ নিডেড উইল কল ইউ। নিহার ঘোষের কথা মতো নন্দিনী আর অনিশা পুলিশের গাড়িতেই বসে রইল। ইন্সপেক্টর আর কনস্টেবল ওরা দুজনে গাড়ি থেকে নামলো। নিহার ঘোষ দেখলো রাস্তার স্ট্রিট লাইটটা মাঝে মাঝে জ্বলছে আর নিভছে। প্যান্টের পকেটে রাখা টর্চ লাইটটা জ্বালিয়ে ধীরে ধীরে গাড়িটার দিকে এগিয়ে গেলেন আর কনস্টেবলকে আশপাশটা ভালো করে তল্লাশি নিতে বললেন। কনস্টেবল পকেটে রাখা টর্চটাকে জ্বালিয়ে এদিক ওদিক তল্লাশি চালাতে লাগলো।
খুঁজতে খুঁজতে কনস্টেবলটি আশেপাশের মাটিতে ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখতে পেল। কনস্টেবল রক্তের ফোঁটা লক্ষ্য করতে করতে সামনের দিকে একটু একটু করে এগিয়ে চলল। বেশ কিছুটা যাওয়ার পর কনস্টেবলের মনে হলো ওর পায়ে কিছু একটা যেন লেগেছে। পায়ের দিকে টর্চ মারতে কনস্টেবলের বুকটা ছেদ করে উঠল। কনস্টেবল দেখলো ওর পায়ের কাছে একটা মানুষের কাটা হাত পড়ে আছে। তখনই কনস্টেবল নিহার ঘোষকে ডাক দিল। নিহার ঘোষ ছুটে কনস্টেবলের কাছে এলেন। ইন্সপেক্টর নিহার ঘোষ কনস্টেবলকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তখনই কনস্টেবল সেই মানুষের কাটা হাতটা তাকে দেখালো। তিনি বিস্মিত কণ্ঠে বলে উঠলেন, মাই গড, আশেপাশে আরো কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। দেখো দেখো দেখো। অনুসন্ধিৎসু দৃষ্টিতে নিহার ঘোষ আর কনস্টেবল সামনের দিকে এগিয়ে চললেন। খানিকটা যাওয়ার পর একটা ছিন্ন ভিন্ন লাশ ওরা দেখতে পেল। লাশটার কাছে যেতেই নিহার ঘোষের কলজে যেন কেঁপে উঠল। লাশটা একেবারে বিভৎস অবস্থায় পড়ে আছে। কেউ যেন লাশটার শরীর থেকে মাথাটাকে টেনে হিঁচড়ে উপড়ে নিয়েছে। পা দুটোকে যেন শরীর থেকে টেনে আলাদা করা হয়েছে। নিহার ঘোষ পড়ে থাকা গাছের শুকনো পাতায় রক্ত লেগে থাকতে দেখল। সে লাশটার ধরন দেখে বুঝতে পারল এটা সেই ভয়ানক দানবের কাজ। লাশটাকে দেখার পর কনস্টেবলের সেখানেই হাড় হিম হয়ে গেল আর সে বমি করে ফেলল। নিহার ঘোষ কনস্টেবলকে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? আই এম ওকে স্যার। গুড। তুমি মিসেস নন্দিনীকে একবার ডেকে নিয়ে আসো। উই নিড টু আইডেন্টিফাই দ্য বডি। আমার যতদূর মনে হচ্ছে এটা নন্দিনীর হাজবেন্ডেরই লাশ। যাই হোক, তুমি আর সময় নষ্ট না করে ওনাকে ডেকে নিয়ে আসো। পুলিশের গাড়িতেই নন্দিনী আর অনিশা বসেছিল। কনস্টেবল এসে নন্দিনীকে বলল, স্যার আপনাকে ডাকছেন, আপনাকে আমার সাথে এক্ষুনি যেতে হবে। চলুন। নিহার ঘোষ ফোনটা নিয়ে দেখছিল। কনস্টেবল এসে ডাকলে নিহার ঘোষ সঙ্গে সঙ্গে সামনের দিকে তাকালো। ইন্সপেক্টর নিহার ঘোষ বললেন, আসুন মিসেস নন্দিনী, আপনার জন্যই আমি অপেক্ষা করছিলাম। কি ব্যাপার বলুন তো? প্রথমে নিহার ঘোষ কনস্টেবলকে আদেশ দিলেন অনিশাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তারপর বললেন, আমরা একটা লাশ পেয়েছি। আমার সন্দেহ ওটা আপনার স্বামীর লাশ। আপনাকে একবার লাশটা শনাক্ত করতে হবে। নন্দিনী লাশটার ওই বিভৎস অবস্থা দেখে কয়েক মুহূর্ত চোখ বুজে রইল। তারপর আস্তে আস্তে চোখ খুলে সে লাশটাকে নিরীক্ষণ করতে লাগলো। লাশটার গলায় থাকা সরু সোনার লকেটটা নন্দিনীরও কেমন যেন চেনা চেনা ঠেকতে লাগলো। নন্দিনী নিজের মনে বিড় করে বলল। খানিকক্ষণ চিন্তা করতে করতে নন্দিনীর মনে পড়ে গেল। তারপর নন্দিনী কাঁপা কাঁপা গলায় বলল, এই লকেটটা কোথাও যেন দেখেছি। এটা 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 তো এটা তো সৈকতের লকেট। তার মানে এটা নন্দিনী মাটিতে ধপ করে বসে পড়ল আর ওর দু চোখ বেয়ে জল গড়িয়ে এলো। নন্দিনী হাউ হাউ করে কেঁদে উঠল। আর নিহার ঘোষের বুঝতে একটুও বাকি রইল না যে তার সন্দেহ সঠিক, এটা সৈকতের লাশ। ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।